এই সরকার যে দুর্বল এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার দুর্বল। এইবারের ২৪-এর গণ-অভ্যুত্থান অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল জগতে যে অভাবনীয় সাফল্য দেখেছে আর পৃথিবীময় এটা দেখেছে। এই অভ্যুত্থানকে যদি আপনি হাস্যকর বানিয়ে ফেলেন তাহলে কিন্তু পরাজিত মাফিয়ারই জয়ধ্বনি হবে। হেলাল ভাই, আপনার কাছে একটু জানি যে ১১-র প্রেক্ষাপট আপনার দৃষ্টিকোণ থেকে এখন আছে কিনা, একজন উপদেষ্টা যখন এই ধরনের ফেসবুক পোস্ট করেন সেটি আসলে আমরা কিভাবে নেব? আসলে দেখেন, বিভিন্ন ওয়ার্নিং যেগুলো মাহফুজ তো আজকে বললো, এটা গতকালকে মনে হয় এটা দিছে, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে একটা অপশক্তি আমাদের নির্বাচনকে ভণ্ডুল করে দিতে পারে, বলছে কিন্তু এর আগে তিনিও বলছেন। এবং সরকারের বিভিন্ন জোন এই যে এক সেকেন্ড, অপশক্তি ভণ্ডুল করতে পারে সেটা কিন্তু পরাজিত শক্তি না, এটা হাসিনা না। আচ্ছা, সরকারের ভেতরে সরকারের বাইরে কিছু লোক আছে তারা করতে পারে, এটা অপশক্তি, কিন্তু উনি পরাজিত মানে আওয়ামী লীগ ইন্ডিকেট করছে। হ্যাঁ, আওয়ামী লীগ ইন্ডিকেট করছে। যাই হোক, এই যে ওয়ার্নিং গুলো দিচ্ছে না, এইগুলো আবার আমার সংশয় তৈরি করে যে তাহলে কি উনি নির্বাচনের যে ডেটটা দিতে যাচ্ছে, আপনি যেটা বলছেন আগামীকাল বা আগামী কোনো দিন, তার কি ওটা কিছু মিন করছেন না? উনি কি নিজেই নির্বাচনের কথা বলে আবার নির্বাচনের পরিবেশ নেই এমন একটা বয়ান তৈরি করছে? একটা স্ববিরোধী কথাবার্তা মনে হচ্ছে না? যে নির্বাচনের পক্ষে বলছেন আবার নির্বাচনের বিপক্ষে বয়ান তৈরি করছেন যে অপশক্তিরা নির্বাচনটাকে ভণ্ডুল করতে পারে। মাহফুজ বলছে যে আপনার ১-১১-র পদধ্বনি শোনা যাচ্ছে। ১-১১-র পদধ্বনি তো আপনার সেই ২০০৩ সাল থেকে যখন নতুন কি জানেন, যখন সৎ মানুষের খোঁজে প্রজেক্ট শুরু হয়, আমরা তখন ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসি, তখন সৎ মানুষের খোঁজে একটা প্রজেক্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে শুরু হয়, যার ফল স্বরূপ ১-১১ ঘটেছিল। এবং সেই জিনিসটা এখনো কন্টিনিউয়েশন আছে, বুঝছেন? সেই জিনিসের কন্টিনিউয়েশন কিন্তু এখনো আছে, যে বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানানোর এবং অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন করে এই অপচেষ্টা কিন্তু আছে। আর একটা কথা দেখবেন, যে এই সরকার যে দুর্বল এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার দুর্বল। এখন আমি দেখলাম এই সরকারের যে ঐক্যমত কমিশন, আমি সরি টু সে জাহিদ ভাই ওই কমিশনের একটা সংস্কার কমিটির মেম্বার, ইনাদের সবার একটা, আমি ওনাকে মিন করছি না, বলছি না, সংস্কার একটা উনি একটা কমিশনের মেম্বার, সবার একটা আমি দেখলাম উদ্দেশ্য আগামী যে সরকারটা হবে তাকে দুর্বল করতে হবে। ভবিষ্যতে যে সরকারটা ক্ষমতায় আসবে, যেই সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করলে বাংলাদেশ যে একটি মক্কেল রাষ্ট্রে পরিণত হবে, সবাই জানে যে আগামী সরকারটা, অর্থাৎ এই অভ্যুত্থানের পরে যে সরকারটা আসবে, সেই সরকারটা যদি একটা দুর্বল সরকার হয় তাহলে সুবিধাটা কার আসলে, মানে কি সুবিধা পাওয়া যাবে? তাহলে একটা বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এবং আমাদের সভরেন কান্ট্রি হিসাবে আমরা থাকতে পারবো না। এটা সবাই আমরা বুঝি। তারপরে ঐক্যমত কমিশনের আমি দেখলাম যত রকম নিয়ম কানুন করে যে আগামী সরকারটাকে দুর্বল করতে হবে। আমি দেখেন কেন এটি জানতে চাচ্ছিলাম ভাই, কেন এটা আপনার মনে হচ্ছে যে আগামী সরকারকে দুর্বল কেউ করতে চাচ্ছে? মানে তাদের প্রধানমন্ত্রীর মেয়াদ পৃথিবীর কোন দেশে আছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ লিমিটেড করা নেই? দেয়ার ইজ নো সিঙ্গেল কান্ট্রি ইন দ্য অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, কোন দেশে নেই। একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশে আমাদের অতীত ইতিহাস তো খুব একটা ভালো না হিলাল ভাই। এটা তো প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যদি বলা হয় যে আমাদের দেশের মেয়েরা ভোট দিতে পারবে না, পৃথিবীর সব দেশের মেয়েরা ভোট দেয়। এখন আপনি একটা কথা এনে বললেন, এখন বলছেন যে আমাদের অতীত ইতিহাস ভালো না, অর্থাৎ ভোট এক দল দিলে হলো আর এক দল, এটা কোনো হলো? পৃথিবীর সব দেশে প্রেসিডেন্টের মেয়াদ লিমিটেড করে, এখানে পার্লামেন্টারিয়ান সিস্টেমের গভর্নমেন্টে এইটা করলেন। আমরা দেশ এবং জাতির স্বার্থে এটা মানলাম, আমরা কতটা কর্ডিয়াল দেখেন, আমরা এটা মানলাম। তারপর দেখবেন এই যে লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি বিভাগ সেপারেশন করা হলো, সেপারেশনে আমরা দৃঢ়ভাবে ঐক্যমত, কিন্তু দেশটা চালায় কিন্তু নির্বাহী বিভাগ। সেই নির্বাহী বিভাগের ক্ষমতা দুর্বল করা কত রকম অপচেষ্টা, এই একটা সরকারের আমি লক্ষণ দেখলাম। আর একটা হলো যে এই যে জাহিদ ভাই কিছুক্ষণ আগে বললো যে কি আওয়ামী লীগের কারা কারা নাকি কোথায় বসে ষড়যন্ত্র করছিল, সেখানে আবার যে পুলিশ ধরলো। আমি সরি টু সে, আমাকে বলতে বাধ্য হচ্ছে, হাসিনাও কিন্তু এই খেলা খেলছিল, যে ওইখানে জঙ্গি, ওইখানে মৌলবাদ, ওইখানে আরবি বই পাওয়া গেছে, সেইখানে একটা নাটক বানিয়ে
আমাদের সামনে খাওয়াতে, এবং শহীদুল হক আইজি উনার বইতে আবার লিখে গেছে যে আমাকে বলা হয়েছে তুমি আমার গণভবনের সামনে এসে এই ঘটনা ঘটালে, ঘটালে। তা আমি চিন্তা করছি আমাদের এই গণ অভ্যুত্থানকে যেন হাস্যকর করে না ফেলা, কারণ অনেক রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যত লোক অংশগ্রহণ করেছে অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল জগতে, কারণ 90-এর গণ অভ্যুত্থান অ্যাকচুয়াল জগতে ঘটেছে, 69-এর গণ অভ্যুত্থান অ্যাকচুয়াল জগতে ঘটেছে, অর্থাৎ জনসংখ্যাও কম ছিল। কিন্তু এইবারের 24-এর গণ অভ্যুত্থান অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল জগতে যে অভাবনীয় সাফল্য দেখেছে পৃথিবীময় এটা দেখেছে। এই অভ্যুত্থানকে যদি আপনি হাস্যকর বানিয়ে ফেলেন তাহলে কিন্তু পরাজিত মাফিয়ারই জয়ধ্বনি হবে।